আধুনিক যুগেও কিছু মানুষ এমন থাকেন যাদের স্বপ্ন বা দৃষ্টি সাধারণের ধরাছোঁয়ার বাইরে। তাদের ভবিষ্যৎবাণীগুলো কখনো আমাদের কপালে ভাঁজ ফেলে, কখনো বা ভয়ে গায়ে কাঁটা দেয়। আজ আমরা এমন দুজন নারীকে নিয়ে কথা বলবো, যাদের একজন বুলগেরিয়ার এক অখ্যাত গ্রামে জন্ম নেওয়া অন্ধ নারী, যিনি তার জীবদ্দশায় চোখে দেখতে পাননি, কিন্তু দেখেছেন ভবিষ্যতের গর্ভে লুকিয়ে থাকা নানা ঘটনা। তার নাম বাবা ভাঙ্গা। আরেকজন, যিনি চোখে দেখতে পান, কিন্তু তার দেখা স্বপ্নগুলো অক্ষরে অক্ষরে মিলে যায় ভবিষ্যতের সাথে। তিনি হলেন জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি, যাকে অনেকেই জাপানের বাবা ভাঙ্গা বলে ডাকেন। কি করে তারা হয়ে উঠলেন বিংশ শতাব্দীর দুই অন্যতম জনপ্রিয় ভবিষ্যদ্দ্রষ্টা? চলুন আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো আধুনিক যুগের এই দুই ভবিষ্যদ্দ্রষ্টার জীবনের অজানা গল্প। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ৩১ জানুয়ারি ১৯১১ উসমানীয় সাম্রাজ্য অর্থাৎ বর্তমান ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্রের স্ট্রোমিকাতে জন্মগ্রহণ করেন বাবা ভাঙ্গা। শৈশবে তার নাম ছিল ভ্যানগেলিয়া প্যানদেভা দিমিত্রোভা। ছোটবেলা থেকেই তিনি স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। শৈশবে ভ্যাঙ্গেলিয়া নীল চোখ ও সোনালি চুলের একজন সাধারণ মেয়ে ছিলেন। তার বাবা অভ্যন্তরীণ ম্যাসেডোনীয় বিপ্লবী সংগঠনের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধে বুলগেরীয় সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগদান করেছিলেন। শৈশবেই তার মা মৃত্যুবরণ করায় তার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং তিনি তার সৎ মায়ের আশ্রয়ে পালিত হন। যদিও তিনি অধিকাংশ সময় প্রতিবেশীদের সাথেই কাটাতেন। কথিত আছে, ছোটবেলা থেকেই তিনিও তার বন্ধুরা মিলে রোগী ও চিকিৎসক সেজে খেলা করতেন। একদিন এক ঝড় ভাঙ্গাকে উঠিয়ে নিয়ে যায় এবং একটি মাঠে নিক্ষেপ করে। ব্যাপক অনুসন্ধানের পর তাকে ভয়ার্ত ও চোখে বালি ও কর্দমাক্ত অবস্থায় পাওয়া যায়। অনেক চেষ্টার পরও তিনি চোখ খুলতে পারছিলেন না এবং চোখের পুরো অংশে অপারেশনের জন্য টাকা ছিল না। তিনি অন্ধ হয়ে যান। ১৯২৫ সালে জেমুন শহরে ভাঙ্গাকে একটি বিদ্যালয়ে ভর্তি করানো হয়, যেখানে তাকে ব্রেইল পদ্ধতিতে পাঠ দান করানো হয়। সেখানেই তিনি পিয়ানো বাজানো, বুনন, রান্না ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর শিক্ষা নেন। এই বিদ্যালয়ে তিনি ৩ বছর অবস্থান করেন। সে সময়ই তার সৎ মা মৃত্যুবরণ করেন এবং তিনি তার সৎ ছোট ভাইদের দেখাশোনার জন্য বাড়িতে চলে যান। তার পরিবার দরিদ্র হয়, প্রায় সব সময় তাকে অন্ধ থাকার পরও পরিশ্রম করতে হতো। ১৯৩৯ সালে তিনি ফুসফুসের রোগে আক্রান্ত হন। সে সময় যদিও ডাক্তাররা বলেছিলেন তিনি খুব শীঘ্রই মৃত্যুবরণ করবেন, কিন্তু তিনি সুস্থ হয়ে ওঠেন। তার অলৌকিক ক্ষমতা জনপ্রিয় হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। অন্ধত্বই তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। হঠাৎ করেই তিনি অনুভব করতে শুরু করেন যে তিনি ভবিষ্যতের ঘটনা দেখতে পাচ্ছেন। প্রথম দিকে তিনি গ্রামের মানুষের নানা সমস্যার সমাধান দিতেন এবং তাদের ভবিষ্যৎ বলতেন। ধীরে ধীরে তার খ্যাতি ছড়িয়ে পড়তে শুরু করে। ১৯৯২ সালের ৮ই এপ্রিল বুলগেরীয় শাসক তৃতীয় বরিস তার সঙ্গে দেখা করার জন্য আসেন। মানুষ তাকে বাবা ভাঙ্গা নামে ডাকতে শুরু করে, যার অর্থ ঠাকুমা ভাঙ্গা। বলা হয়ে থাকে যে তার ক্ষমতা ছিল প্রাকৃতিক দুর্যোগ এবং বিশ্ব ঘটনার ভবিষ্যৎবাণী করা, আত্মাদের সাথে যোগাযোগ করা ও অসুস্থতা নির্ণয় করে ভেষজ প্রতিকার লিখে দেওয়া। ১৯৯২ সালের ১৯শে মে তিনি দিমিতার গোস্তারভ নামে একজন সৈনিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর ভ্যাঙ্গেলিয়া গোস্তারোভা নামে পরিচিত হন। বিয়ের পরপরই তারা পেট্রিজ গমন করেন এবং সেখানেই ভাঙ্গার খ্যাতি আরও বৃদ্ধি পায়। ১৯৯৬ সালের ১১ই আগস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে ভাঙ্গা মৃত্যুবরণ করেন। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশিষ্ট ব্যক্তিসহ অনেক লোকসমাগম হয়েছিল। ভাঙ্গার শেষ ইচ্ছা অনুযায়ী পেট্রিজে তার বাড়িটি জাদুঘরে রূপান্তরিত করা হয় এবং ২০০৮ সালের ৫ই মে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলি বেশ কয়েকটি ঘটনার কারণে উল্লেখযোগ্যভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল, যেটা অনেকেই বিশ্বাস করেন যে তিনি সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন। এর মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি। তার বক্তব্যের কিছু ব্যাখ্যা একটি বৃহৎ জাতির ভাঙনের দিকে ইঙ্গিত করে, যা ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্সের পতনের সাথে সামঞ্জস্যপূর্ণ। ১৯৮৬-র চেরনোবিল বিপর্যয়। তিনি হট অ্যাশ বা গরম ছাই সম্পর্কে কথা বলেছেন বলে জানা গেছে, যা একটি শহরকে ঢেকে দেবে, যা কিছু কিছু চেরনোবিলের পারমাণবিক বিস্ফোরণের সাথে সম্পর্কিত।
2011-র 11ই সেপ্টেম্বরের হামলা। সম্ভবত এটাই তার সবচেয়ে বিখ্যাত ভবিষ্যৎবাণী। তিনি আমেরিকান ভাইদের ওপর 2টি স্টিল বার্ড আঘাত করার কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে, যা প্রায়শই আমেরিকার টুইন টাওয়ার্সগুলিকে বিমান দ্বারা আঘাত করা হিসেবে ব্যাখ্যা করা হয়। 1997 সালে রাজকন্যা ডায়ানার মৃত্যু। কিছু বিবরণ দাবি করে যে তিনি একটি রাজ পরিবারের একজন সোনালী মহিলার করুণ পরিণতি আগে থেকেই দেখেছিলেন, যা রাজকন্যা ডায়ানার মৃত্যুর সাথে সামঞ্জস্যপূর্ণ। বাবা ভাঙ্গা শুধু অতীত আর বর্তমানের কথাই বলেননি, তিনি দূর ভবিষ্যতের জন্য অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন। এর মধ্যে কিছু ভবিষ্যৎবাণী এমন যা আমাদের ভাবিয়ে তোলে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ। তিনি জলবায়ুর উল্লেখযোগ্য পরিবর্তন, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সুনামি ও ভূমিকম্পের মতো বড় প্রাকৃতিক দুর্যোগের কথা বলেছিলেন। বিশ্বব্যাপী সংঘাত। তার কয়েকটি ভবিষ্যৎবাণী বিশ্বব্যাপী বড় সংঘাত ও ক্ষমতার গতি দায়িত্বের ইঙ্গিত দেয়। প্রযুক্তিগত উন্নতি। তিনি অবিশ্বাস্য প্রযুক্তিগত উন্নতির পূর্বাভাস দিয়েছিলেন বলে জানা গেছে। কথিত আছে তিনি বলেছিলেন 2030 সালের মধ্যে মানুষের আর নিজের কোনো ইচ্ছা থাকবে না, সবকিছুই নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ইউনিফাইড ওয়ার্ল্ড রিলিজিয়ন। কিছু ব্যাখ্যা থেকে বোঝা যায় যে তিনি একটি প্রভাবশালী বিশ্ব ধর্মের চূড়ান্ত উত্থানের ভবিষ্যৎবাণী করেছিলেন। অর্থনৈতিক পরিবর্তন। অনেকের মতে তিনি বলেছিলেন চীনের ক্ষমতা বাড়বে এবং তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে উঠবে। কিন্তু বাবা ভাঙ্গার সব ভবিষ্যৎবাণী যে অক্ষরে অক্ষরে মিলে গেছে এমনটা বলা যায় না। যেমন তিনি বলেছিলেন 2010 সালে নাকি পারমাণবিক যুদ্ধ শুরু হবে, যা সত্যি হয়নি। সমালোচকদের মতে তার কিছু ভবিষ্যৎবাণী এতটাই অস্পষ্ট যে যে কোনো ঘটনার সঙ্গে সেগুলোকে মিলিয়ে নেওয়া সম্ভব। আবার কিছু ক্ষেত্রে তার বলা কথা ভুল প্রমাণিত হয়েছে। রিও তাতসুকি ছিলেন পেশায় একজন জাপানি মাঙ্গা শিল্পী। মাঙ্গা হলো জাপানে বা জাপানি ভাষায় নির্মিত কোনো কমিক্স বা গ্রাফিক উপন্যাস, যার শৈলীর উৎপত্তি হয়েছে 19-এর দশকে। অন্যান্য শিল্পীর মতো রিও ছবি আঁকেন, কিন্তু তার আঁকা ছবিতে লুকিয়ে থাকে ভবিষ্যতের রহস্য। তিনি বলেন তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা আসে স্বপ্নের মাধ্যমে, আর সেই স্বপ্নগুলোকেই তিনি লিপিবদ্ধ করে রেখেছেন তার একটি বিখ্যাত মাঙ্গা বইতে, যার নাম ওয়াতাশিগা মিতা মিরাই বা দ্য ফিউচার আই স, বাংলায় যার অর্থ যে ভবিষ্যৎ আমি দেখেছিলাম। রিও তাতসুকির এই বইটি 1999 সালে প্রকাশিত হয়েছিল। তখন এটি তেমন জনপ্রিয় ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে তার করা কিছু ভবিষ্যৎবাণী মিলে যেতে শুরু করলে বইটি দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তার কিছু উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণী হল ফ্রেডি মার্কারির মৃত্যু। তিনি নাকি ফ্রেডি মার্কারির অসুস্থতা এবং মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন। প্রিন্সেস ডায়ানার মৃত্যু। তিনি 1992 সালে তার একটি স্বপ্নে দেখতে পান প্রিন্সেস ডায়ানা মারা যাচ্ছেন। তার আঁকা ছবিতে তিনি তারিখটিও উল্লেখ করেন, যা পরবর্তীকালে মিলে যায়। 2011 সালের ভয়ঙ্কর সুনামি। তার মঙ্গায় তিনি লিখেছিলেন যে 2000 সালের পরের কোনো না কোনো সময়ে জাপান একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে। সেখানে তিনি 2011 সালের 11ই মার্চ তারিখটি নির্দিষ্ট করে দেন। এই ভবিষ্যৎবাণীটি জাপানের তোহুকু ভূমিকম্প এবং সুনামির সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। কোভিড-19 মহামারী। তিনি তার বইতে এমন একটি রোগের কথা উল্লেখ করেন যেটি 2020 সালে পুরো বিশ্বকে গ্রাস করবে। তিনি বলেন এটি একটি নতুন ভাইরাস যেটি মানুষ থেকে মানুষে ছড়াবে। তার একটি ড্রয়িংয়ে আমা বিয়ে নামে এক পৌরাণিক প্রাণীর উল্লেখ ছিল, যা নাকি মহামারীর পূর্বাভাস দিত। অনেকেই মনে করেন এটি কোভিড-19 মহামারীর ইঙ্গিত ছিল। এই তিনটি ভবিষ্যৎবাণী রিও তাতসুকিকে রাতারাতি বিখ্যাত করে তোলে, কিন্তু যে কারণে তিনি বর্তমানে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছেন সেটি হলো তার করা একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। তিনি তার মাঙ্গায় ভবিষ্যৎবাণী করেন যে 2025 সালের জুলাই মাসে একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ঘটবে। তিনি তার স্বপ্নে দেখতে পান যে প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা এক মৌলারিক দৈত্যাকার মাগুর মাছ জেগে উঠবে। এর ফলে জাপানে একটি বিশাল সুনামি আঘাত আনবে, যা একটি ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। রিও তাতসুকির এই ভবিষ্যৎবাণীটি বর্তমানে ইন্টারনেট জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই এটাকে বিশ্বাস করেন, আবার অনেকেই এর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। Can dreams really predict the future? Or are we just connecting dots after the fact? বাবা ভাঙা বা রিও তাতসুকির ভবিষ্যৎবাণীগুলো সত্যি কিনা তার কোনো চূড়ান্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। এই ধরনের বিষয়গুলো মূলত মানুষের ব্যক্তিগত বিশ্বাস এবং ব্যাখ্যার উপর নির্ভরশীল। অনেকেই মনে করেন যে এই ভবিষ্যৎবাণীগুলো অতীতের ঘটনার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে যারা এই ভবিষ্যৎবাণীগুলোতে বিশ্বাস করেন তারা তাদের সফল ভবিষ্যৎবাণীগুলোর উপর জোর দেন। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।